দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি জবাব চায় বাংলা। আর আজকে আমরা যখন এই অনুষ্ঠান শুরু করছি তখন আমরা কার্যত 46 বছর আগের একটা ইতিহাস, ঐতিহাসিক একটা কালো অধ্যায়, সেই দিকে তাকাবো। কারণ গতকালই ছিল সেই দিন, অর্থাৎ যে জরুরি অবস্থা জারি হয়েছিল আমাদের জাতীয় ক্ষেত্রে, ঠিক 1975 সালের 25শে জুন। সেই দিনটার দিকে তাকিয়েই আমরা গতকালও এদিকে নজর রেখেছিলাম, কিন্তু আমাদের আশা ছিল যেটাকে ভারতীয় গণতন্ত্রের অন্যতম কালো দিন হিসেবে বা সব থেকে কালো 21টা মাস হিসেবে এই গোটা পর্যায়টাকে ধরা হয়। সেই সময়টাকে হয়তো আজকের দিনে, অর্থাৎ এই 46 বছর পার করে এখানকার যারা বিরোধী শক্তি, তারা হয়তো কোনো না কোনোভাবে এত প্রতিক্রিয়াশীল, তারা কোথাও হয়তো কোনো না কোনো প্রতিক্রিয়া আমরা পাবো, কিন্তু দেখলাম একেবারে চুপ। তারা একদম চুপ। তারা গণতন্ত্রের এই কালো অধ্যায়টাকে কি কার্যত ভুলে গেলেন? আমাদের কিন্তু এটাই প্রশ্ন। এই 46 বছর পার করার পর যখন আমরা প্রত্যেকটা সময় বলে থাকি সংবিধান দ্বারা যা সংরক্ষণ দেওয়া হয়েছে, যে সংরক্ষণের কথা বলা হয়েছে, গণতন্ত্রের সংরক্ষণ বা গণতন্ত্র রক্ষা করার কথা বলা হয়েছে, সেই রক্ষা, সেইভাবে সংরক্ষণ যেন হতে পারে, সেই দিকে আমরা যখন তাকিয়ে রয়েছি, তখন গণতন্ত্র যে লুণ্ঠিত হয়েছিল 46 বছর আগে, কেন হয়েছিল তার এখনো পর্যন্ত বড় বড় বিভিন্ন বাগাড়ম্বরিতা পাওয়া গিয়েছে। 2000 সাল পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে বিশেষত বাম শক্তির তরফ থেকে অনেক কথা, তাবর নেতাদের কাছ থেকে অনেকের বিরোধী কথাবার্তা পাওয়া গিয়েছে, কিন্তু এখন তারা কার্যত চুপ। কিন্তু কি কারণ, আমরা এই নিয়েই কথা বলবো, এবং তার আগে দেখে নেব প্রতিবেদন। জরুরি অবস্থা 46 বছর পার। ভারতীয় গণতন্ত্রে 21 মাসের কালো অধ্যায়। 1975-এর 25শে জুন মধ্যরাতে দেশ জুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর এক নির্দেশে রাতারাতি স্তব্ধ করে দেওয়া হয়েছিল গণতন্ত্রের চাকা। কেড়ে নেওয়া হয়েছিল বাক স্বাধীনতা, কেড়ে নেওয়া হয়েছিল সংবাদপত্রের স্বাধীনতা, রাষ্ট্রযন্ত্রের হাতে চলে গেল সব ক্ষমতা। গ্রেফতার হয়েছিলেন অসংখ্য মানুষ। 46 বছর আগের সেই অভিশপ্ত কালো অধ্যায়ের কথা উল্লেখ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি অবস্থার কালো দিন ভোলা সম্ভব না। 1975 থেকে 77 গণতন্ত্র ধ্বংস হয়েছে। চলুন সবাই মিলে ভারতের গণতন্ত্র শক্তিশালী করি, টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু জরুরি অবস্থা নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি অন্য কোনো রাজনৈতিক দলের। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি অত্যাচারের অভিযোগে যাঁরা ছিলেন সরব, সেই সিপিএম ও বামেদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বামেরা বারবারই অভিযোগ করেছে, 70-এর দশকে ইন্দিরা সরকারের কোপে পড়েছে অগণিত বাম কর্মী সমর্থক। সিদ্ধার্থ শঙ্কর রায় ও ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে কমিউনিস্ট হত্যার অভিযোগ। বামেদের দাবি শুধু পশ্চিমবঙ্গেই হাজারেরও বেশি কর্মী জরুরি অবস্থার শিকার। কিন্তু সেই সব অভিযোগ আজ কোথায়? কদিন আগেই সাইবারে নিয়ে বিকাশ ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জির ফেসবুক পোস্ট ঘিরে রীতিমতো তিক্ত হয়ে ওঠে বাম কংগ্রেস জোটের রসায়ন। শেষ পর্যন্ত সিপিএম রাজ্য সম্পাদককে বিবৃতি দিয়ে বলতে হয় বিকাশ রঞ্জনের বক্তব্য ব্যক্তিগত, সিপিএমের দলীয় অবস্থান নয়। প্রশ্ন উঠছে, তাহলে কি জোটের স্বার্থেই জরুরি অবস্থা নিয়ে এবার একেবারে চুপ বামেরা? শুধু বামেরাই নয়, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তেজস্বী যাদব, যার বাবাকেও জরুরি অবস্থায় জেল খাটতে হয়েছিল, তারও কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। প্রতিক্রিয়াশীল সমাজবাদী পার্টিও জরুরি অবস্থার বর্ষপূর্তিতে একবারের জন্য কোনো বিবৃতি দেয়নি। গোটা দেশ জুড়ে জরুরি অবস্থার শিকার হয়েছিলেন বহু মানুষ। দিল্লিতে বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক বসতি। প্রশ্ন তুললেই যেতে হয়েছে কারাগারে। প্রশ্ন উঠেছে, সেই সব অধ্যায় কি রাজনৈতিক দলগুলো ভুলে গেল, নাকি মিশন 2024-এর স্বার্থেই কংগ্রেস বিরোধী কোনো মন্তব্যে নারাজ বিজেপি বিরোধী দলগুলি? বিজেপির বিরোধিতায় সব দলকে এক মঞ্চে আনার চেষ্টা বহুদিনের। এই অবস্থায় বিজেপি বিরোধী স্বর যাতে বজায় থাকে, তার জন্যই কি সকলের এই নীরবতা? এত সহজে জরুরি অবস্থার কালো অধ্যায় ভুলে যাওয়ার কারণ কি জোট স্বার্থ? রিপাবলিক বাংলা।
ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে বাক স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা। সেগুলো কিন্তু সবই একেবারে কার্যত বলা যায় সেগুলো চলে গিয়েছিল অন্ধকারে। এই 21 মাস ধরে যে অবস্থা চলেছিল দেশ জুড়ে সেই সময়, অর্থাৎ এমার্জেন্সির সময়, এবং দলে দলে বিরোধীদের তাদেরকে কিন্তু জেলের মধ্যে পৌঁছতে হয়েছিল। বিরোধী নেতাদের, তাবড় নেতাদের, তাদেরকে একটু বিরোধিতার সুর পেলেই তাদেরকে কিন্তু ভরে দেওয়া হতো এই এমার্জেন্সির সময় জেলের, এবং জেলের ঘানি তাদের বহু লোককে টানতে হয়েছে, বহু নেতামন্ত্রীকে টানতে হয়েছে। কিন্তু দেখা গিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমাদের প্রতিবেদনেও যেটা দেখছিলাম যে আমরা যদি তেজস্বী যাদবের কথা বলি বা অখিলেশ সিং যাদবের কথা বলি, তাদের বাবা কাকারা যখন জেল খেটেছিলেন এই এমার্জেন্সিতে বিরোধিতা করে, সেই সময়ও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা রাহুল গান্ধীর পাশে বসে রীতিমতো বেঁধে বেঁধে রয়েছেন। লক্ষ্য একটাই, 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতা করা। কিন্তু কোথাও গিয়ে কেউ এই কালো অধ্যায় ভুলে গেলেন তারা? এই নিয়েই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে নেব, আমরা আলাপ করে নেব তাদের সঙ্গে। সৌমিক দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি মুখপাত্র। সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আজকে নীলাদ্রি ব্যানার্জি। সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, রয়েছেন অশোক ভট্টাচার্য কংগ্রেস মুখপাত্র, এবং রয়েছেন সায়ন ব্যানার্জি, রাজনৈতিক আইনজীবী সায়ন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আমরা আসবো সায়ন ব্যানার্জির কাছে। আমরা সায়নবাবু আপনার কাছে প্রথমেই যে বিষয়টা জানতে চাইব, আমরা দেখেছি যে আমরা 34 বছরের ইতিহাসটা যদি বামেদের নাও দেখি, তারা যে সময়টা সরকার চালিয়ে গিয়েছে এ রাজ্যের প্রেক্ষিতে যদি বলি, তাহলে 34 বছরের বাম শাসনের কিছুটা আগে আমরা যদি 2000 সাল পর্যন্ত দেখি, তাহলে দেখা গিয়েছে প্রত্যেকটা সময় যে কোনো সমাবেশে তাদের তরফ থেকে নেতারা বলেছেন যে যেভাবে এমার্জেন্সিতে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা হতে হয়েছিল, প্রত্যেকটা সময় বিরোধীদের কণ্ঠরোধ করেছিল কংগ্রেস, সেই কথা, সেই রেফারেন্স বারবার তুলে আনা হয়। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রেক্ষিতে যদি দেখি, গতকাল একটা সোশ্যাল হ্যান্ডেলে তাদের কোনো টুইট, না ফেসবুক বার্তা, না কোনোভাবে তাদের কোনো রকম বার্তা মানুষের কাছে উঠে এলো এই কালো অধ্যায় সম্পর্কে 46 বছর পর। কেন? দেখুন, প্রথমেই একটা কথা খুব পরিষ্কার ভাবে, সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে যে এমার্জেন্সি সিচুয়েশনের কথা বলা হচ্ছে, ইমার্জেন্সি সিচুয়েশন একটা কালো অধ্যায়, সেটা গোটা ভারতবর্ষের মানুষও সেই সময়তে দেখেছেন। আজকেও যারা আমরা সংবিধানের ছাত্র, যারা আইনজীবী, আইনের ছাত্র, তারা ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল 21 হতে পারে, আর্টিকেল 19 হতে পারে, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই যে নোবেল আর্টিকেলস গুলো, সেই সময়তে যে আর্টিকেল গুলোকে অবহেলা করা হয়েছে ইমার্জেন্সির সময়তে এবং ইমার্জেন্সি প্রভিশনে যেগুলো রয়েছে, সেগুলো গোটা ভারতবর্ষের মানুষ জানেন। এখন আজকের দিনে দাঁড়িয়ে যখন ইমার্জেন্সির আলোচনা হচ্ছে, তাহলে আজকেরটাকেও তো আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে আপনি বলবার সময় বলছিলেন ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আপনি বলবার সময় বলছিলেন ফ্রিডম অফ প্রেস। আজকের ভারতবর্ষে যে সরকার চলছে, এই ভারতবর্ষের সরকার তো একটা নির্বাচিত সরকার। এই ভারতবর্ষের সরকার কি ফ্রিডম অফ প্রেস কে রেখেছে? তার কারণ আমরা দেখেছি হাতরাসের বুকে যখন ঘটনা ঘটেছে, কভার করতে যাওয়ার জন্য সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। ইউএপিএ, মুড়ি মুড়কির মতো ইউএপিএ ব্যবহার করা হচ্ছে। সরকার বিরোধী কোনো কথাবার্তা মনোভাব রাখলেই সে হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। দেবঙ্গা হতে পারে বা নাতাশা হতে পারে, কিছুদিন আগে মাত্র দিল্লি হাইকোর্ট থেকে তাদেরকে বেল দেওয়া হয়েছে। কৃষকরা আন্দোলন করছে, তাদের সেখানে বলা হচ্ছে পাকিস্তান সেখানে আইএসআই লাগিয়ে রেখে দিয়েছে। সংসদের অভ্যন্তরে যেভাবে সংসদকে চালনা করা হচ্ছে অর্ডিন্যান্সের মাধ্যমে, বিরোধীদের কণ্ঠকে সাপ্রেস করে দিয়ে, এটা কি জরুরি অবস্থার চাইতে কম কিছু? অঘোষিত জরুরি অবস্থা চলছে গোটা দেশ জুড়ে। আপনি যেটা বলছেন সায়ন, আপনি যেটা বলছেন সেখানে আজকের দিনে দাঁড়িয়ে আপনার যেটাকে মনে হচ্ছে জরুরি অবস্থা থেকে কোনো রকম ভাবে কম নয়, কিন্তু তার মানে কি এটা যে জরুরি অবস্থার বিরোধিতা করে আপনারা এত বছর ধরে সেটাকে হাতিয়ার হিসেবে ইউজ করে এসেছেন, বিভিন্ন সময় সমাবেশে হোক, ভোটের আগে হোক, কংগ্রেসের বিরোধিতা করতে গিয়ে, আজকে যখন কংগ্রেসের সঙ্গে আপনারা জোট বেঁধেছেন ভোটকে সামনে রেখে অথবা বিজেপি বিরোধিতাকে সামনে রেখে, সেই জায়গা থেকেই কি আপনারা একদম চুপ থেকেছেন এই 46 বছরের কালো অধ্যায়কে সামনে রেখে? দেখুন, খুব পরিষ্কার কথা একটাই, খুব পরিষ্কার কথা, ভারতবর্ষের এই মুহূর্তে যে গণতন্ত্রের কাঠামো, সেই গণতন্ত্রের কাঠামো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে। ভারতবর্ষের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে এই কেন্দ্রের সরকার থেকে। তার কারণ গোটা দেশ জুড়ে অঘোষিত জরুরি অবস্থা চলছে। কাশ্মীরের সমস্ত নেতাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে, ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিয়ে, কার্যত সাধারণ জনজীবনকে স্তব্ধ করে দিয়ে সেখানে আর্টিকেল 370 কে তুলে নেওয়া হলো। ফার্মস ল কে ইমপ্লিমেন্ট করবার নাম করে গোটা দেশের কৃষকদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হলো। সরকার বিরোধীদের কণ্ঠস্বর শুনতেই রাজি নয়। কেবলমাত্র সরকারের যে সমস্ত সংবাদ মাধ্যম তাবেদারি করবে,
তাদের কথা সরকার শুনবে। সরকারের যে কোনো অপোজিশন ভয়েসকে সরকার সাপ্রেস করছে। আজকের দিনের এই যে জরুরি অঘোষিত একটা জরুরি অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি, এখান থেকে দেশকে মুক্তি দেওয়াটা এই মুহূর্তে প্রাইমারি কাজ বলেই আমরা মনে করি। কিন্তু সেই জায়গা থেকেও যদি ধরা হয় তাহলেও কিন্তু আপনাদের কাছ থেকে গতকাল এই যে 46 বছর পরে যে অধ্যায়টার কথা আমরা বলছি তা নিয়ে আজকের নিরিখেও যদি আপনারা বলতেন যে এখনো একটা অগণতান্ত্রিক ব্যবস্থা চলছে, তার জন্য এই গত 46 বছরের ইতিহাসটাকে সামনে রেখে আর যাতে সেটা না চলে সেটার কোনো বিরোধিতা আপনাদের কাছ থেকে সোশ্যাল হ্যান্ডেলে যেখানে আপনারা অত্যন্ত অ্যাক্টিভ সেখানে আমরা কিন্তু দেখতে পাইনি। ভারতবর্ষের বুকে এই যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থা থেকে প্রতিটা রাজনৈতিক দল তাদের মতো করে শিক্ষা নিয়েছে। অবশ্যই সবচাইতে বড় শিক্ষা আইনজীবীরা আমরা যেখান থেকে নিয়েছিলাম যে ক্যাবিনেটকে বাইপাস করে যেভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তার জাজমেন্ট দিয়েছে যে ক্যাবিনেটের অনুমোদনের পর একমাত্র প্রেসিডেন্ট এই কাজ করতে পারবে। সুতরাং বিষয়টা এতটা সরলীকরণ করাও ঠিক না। বিষয়টা এরকম নয় যে গোটা বিষয়টা সবাই ভুলে গেছে। কিন্তু আবারও বলছি, এখন সামনে যে বিপদ, এই সামনে বিপদের থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে। আপনি এই যে এতগুলো কথা এখন বললেন, বিরোধী কণ্ঠস্বরকে সাপ্রেস করা, গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপি জিততে পারেনি, কম সংখ্যক এমএলএ, গোয়া হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, রাজস্থানে কিনতে গেছিল কিনতে পারেনি, কর্ণাটকা হতে পারে, প্রতিটা জায়গায় এমএলএ তে হর্স ট্রেডিং করে তারা আজকে সরকারের বুকে এসছে। এটা কি গণতন্ত্রের কথা নাকি? গণতন্ত্রের কালো অধ্যায় 2014 থেকে 2021, যে কালো অধ্যায় অঘোষিত জরুরি অবস্থা গোটা দেশ জুড়ে চলছে। ম্যাডাম, খুব ভালো করে আপনিও দেখুন, অ্যান্টি ন্যাশনাল কারা কারা অ্যান্টি ন্যাশনাল? সরকারের বিরুদ্ধে বললে অ্যান্টি ন্যাশনাল। উত্তরপ্রদেশের বুকে যারা গরুর রপ্তানি আমদানির ব্যবসা করে তাদের বিরুদ্ধে ইউএপি এর মামলা দেয়া হচ্ছে। কিসের জন্য? না, তারা হচ্ছে গরু প্রোটেকশনের জন্য কাজ করছে। সুতরাং মানুষের যে গণতান্ত্রিক অধিকার, মানুষের যে সংবিধানের যে মূল কাঠামো, যে মূল কাঠামোকে নিয়ে এখন আমরা এখানে বসে ডিসকাস করছি, এই মূল কাঠামো 2014 থেকে 2021 বারংবার এই সরকার হ্যামার করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের গোটা ভারতবর্ষের মানুষের কাজ এই সরকার, যে গণতন্ত্র বিরোধী যে সরকার, সেই গণতন্ত্র বিরোধী সরকার থেকে গোটা দেশের মানুষকে মুক্তি দেয়া। গণতন্ত্রের যে সূর্য, সেই গণতন্ত্রের সূর্যকে উদয় করতে হবে এবং তার জন্য যা যা প্রয়োজনীয় কাজ, সেই প্রয়োজনীয় কাজ ওটা দেশের মানুষ করবেন, আমরাও সেই কাজে শামিল হব। একদম এই কথাটাই গতকাল টুইটের মাধ্যমে তার নিজের টুইট বার্তায় বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিধি দ্বারা সংরক্ষিত, সংবিধান দ্বারা সংরক্ষিত সমস্ত অধিকার যেন গণতন্ত্রে রক্ষিত হয়, সেই বার্তায় তিনি গতকাল এই 46 বছরের কালো অধ্যায়কে মনে করে বলেছিলেন। আমরা শ্রমিক দাশগুপ্তর কাছে যাব, বিজেপি মুখপাত্র শ্রমিক দাশগুপ্ত, আমরা শুনলাম সায়ন যেটা বললেন, সায়ন বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যা চলছে তাতে জরুরি অবস্থারই শামিল। আপনার তরফ থেকে কি প্রতিক্রিয়া? সায়নকে দেখে আমার যা মনে হচ্ছে, ওর যা বয়স হবে, উনি নিশ্চয়ই মানে যখন এমার্জেন্সি হয়েছিল তখন ওনার জন্ম হয়নি। সুতরাং এমার্জেন্সি সম্বন্ধে ওনার ধারণা, ওনার দলের নেতারা যেরকম নীতিহীনতা দেখিয়ে এখন কংগ্রেসের হাত ধরেছে, তারা সেরকমভাবেই উল্টো ছবিটা দেখিয়েছে বলে উনি এটা মনে করছেন যে এখন গণতন্ত্র আরও বেশি ধ্বংস হয়েছে। আজ পর্যন্ত আমি পরপর কতগুলো পয়েন্ট বলে যাই। এক হচ্ছে, একটু আগে বলছিলেন যে ক্যাবিনেটকে বাইপাস করে এই এমার্জেন্সি করা হয়েছিল, সেটা খুব খারাপ। এই যে বিজেপি বিরোধিতার বিরুদ্ধে যারা বিরোধীরা একজোট হওয়ার চেষ্টা করে, তারা কি বলে যে ধর্মনিরপেক্ষ শক্তি সব একসাথে হব। এই ধর্মনিরপেক্ষতা নাকি আমাদের সংবিধানে আছে, নিশ্চিতভাবে আছে। সেটা কবে আমাদের সংবিধানে যুক্ত হয়েছে? সেটাও কিন্তু এই এমার্জেন্সির সময় ক্যাবিনেটকে বাইপাস করে। যেটা বাবা সাহেব আম্বেদকর বা নেহেরুজি বা বল্লভভাই প্যাটেল মনে করেননি যে আমাকে সেকুলার কথাটা সংবিধানে রাখতে হবে, সেটা ইন্দিরা গান্ধীর মনে হয়েছিল এমার্জেন্সির সময়। এবং সেটা যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে, সেটা মানুষ যত তাড়াতাড়ি বুঝেছে ততই এই দেশের জন্য মঙ্গল হচ্ছে। তারই পরিবর্তন হিসেবে 2014 থেকে ভাই, আমি আপনার মাঝে বলিনি, আপনাদের এই আপনি একটু চুপচাপ শুনে যান। আপনার বয়স কম, আপনি জানেন কম, বলেন বেশি। একটু শুনুন। যখন এই এমার্জেন্সি হয় তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বেসিক স্ট্রাকচারের মধ্যে করছে। এটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়। সুপ্রিম কোর্ট বিশাখা, একটু ওনাকে সায়নকে বলুন ওনার নেতাদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে যে এই এমার্জেন্সির সময়। হ্যাঁ শ্রমিক বাবু বলুন।
আমি সায়নকে অনুরোধ করব ওর নেতাদের কাছে গিয়ে এটা জিজ্ঞেস করে নিতে যে যখন এমার্জেন্সি হয়েছিল তখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বলে যে দলটি তারা কংগ্রেসের সাথে সমর্থনে ছিল, তাদের সাথে ছিল বলে সিপিআইএম বলে পার্টিটি বলেছিল ওরা হচ্ছে গরুর এঁটুলি পোকা। গরু গাই বাছুর তখন কংগ্রেসের সিম্বল ছিল, আর এঁটুলি পোকা হচ্ছে এমন একটা পোকা যেটা গরুর গায়ে আটকে থাকে, সেটাকে ছাড়ানো যায় না। তো আজকে সিপিআইএম যেটা করছে, আমরা একবার দেখছি কংগ্রেসের সাথে জোট করছে, ভাঙছে, ওরা কি পোকা সেটা মানুষের বোঝা উচিত। আজকে এত গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে, নরেন্দ্র মোদীজি ছাড়া আপনি বিশাখা ইতিহাস খুলে দেখান ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রীকে আজ পর্যন্ত এত কুৎসিত ভাষায় বিভিন্ন রাজনৈতিক দল, সে সর্বভারতীয় ক্ষেত্রে বলুন বা আমাদের পশ্চিমবঙ্গে বলুন, এত কুৎসিত ভাষায় গালমন্দ করা হয়েছে, তাহলে এদের হয়তো একবারের পর দুবার বলার অবকাশ হতো না। নাম্বার তিন, যাদের বিরুদ্ধে দেশদ্রোহী আইন করা হচ্ছে, যারা বলে আমার দেশকে টুকরো করব, তাদের বিরুদ্ধে দেশদ্রোহী আইন হবে। তাতে সায়নবাবুরা যত খুশি চেঁচাতে পারে, যত খুশি লাফাতে পারে, তাতে ভারতবাসী বিন্দুমাত্র আমল করে না, এবং পশ্চিমবঙ্গবাসীও যে আমল করে না তা এবারের নির্বাচনী ফলে সেটা প্রমাণিত। আসলে আপনি একটু আগে বলছিলেন না যে বিজেপি বিরোধী যে জোটটা, তারা কি, তাদের কি উদ্দেশ্য? এরা অ্যাকচুয়ালি নীতিহীন একটা জোট হয়েছে। এই আজকে নাকি আমাদের বিজেপি বা আরএসএস এরা নাকি যখন 1977-এর নির্বাচন হয় তখন এই আডবাণীজি, এই বাজপেয়ীজি, এই অরুণ জেটলিজির সাথে কিন্তু এই সমস্ত দলকে হাত মেলাতে হয়েছে। এরা হচ্ছে সুবিধাবাদী রাজনৈতিক দল। এই বাম দলগুলো হচ্ছে সুবিধাবাদী রাজনৈতিক দল। এরা যখন যে দলের হাত ধরলে মনে হয় এদের ক্ষমতায় তো ওরা তাদের সাথে হাত মেলায়। এরা মুখে মুখে বড় বড় কথা বলে যে বামপন্থীরা ক্ষমতা লোভী নয়, এরা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষমতা লোভী। যখন যার হাত ধরলে মনে হয় এদের যে আমরা ক্ষমতায় থাকতে পারবো, তখন তার হাত ধরার চেষ্টা করে। আজকে ভোট পরবর্তীকালে ওদের নেতারা বলছে আমরা আসলে বিজেপির বিরুদ্ধে বেশি চড়া হতে পারিনি বলে ওরা মিথ্যে বোঝাচ্ছে মানুষকে। ওরা বিজেপির বিরুদ্ধে বেশি চড়া হয়েছিল বলে ওদের যারা ভোটার তারা বুঝেছে এরা তৃণমূলের বি টিম, যার জন্য এদের ভোটটা এবার তৃণমূলে গেছে। এই যে বামপন্থীদের এই যে সুবিধাবাদী রাজনীতি, এটা আজকে মানুষ বুঝেছে। আস্তে আস্তে ত্রিপুরা আছে, এখান থেকে গেছে, এই বামপন্থীরা একেবারে অদৃশ্য হয়ে যাবে, এবং সেইটা ওরা জানে বলেই ওদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে যে কংগ্রেসকে এক সময় বলতো যে এরা সাম্প্রদায়িক দল, এরা গণতন্ত্র বিরোধী দল, আজকে তাদেরকে এরা রক্ষাকর্তা হিসেবে বেছে নিয়েছে। এই বামপন্থীদের নীতি এবং টোটাল যে একটা জায়গায় গিয়ে একটা জোরালো টক্কর হচ্ছে। একদিকে যেরকম শফিক বাবু বলছেন যে সুবিধাবাদী রাজনৈতিক দল বামেরা, সেরকম ভাবেই ইতিমধ্যেই বামেদের তরফ থেকে সায়ন ইতিমধ্যেই অ্যালিগেশন এনেছেন যে এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের প্রেক্ষিতে, দেশের প্রেক্ষিতে যেটা হচ্ছে তার জরুরি অবস্থার থেকে কম কিছু নয়। আমরা এই জায়গা থেকে তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে যাব। বৈশ্বনাথ বাবু, আমরা দেখতে পাচ্ছি সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী যদি কোনো মুখ হয়ে থাকে, সব থেকে বেশি এগিয়ে রয়েছেন হ্যাশট্যাগ প্রাইম মিনিস্টার, বেঙ্গলি প্রাইম মিনিস্টার হিসেবে যাকে ফোকাস করা হচ্ছে, যাকে প্রজেক্ট করা হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন 46 বছরের আগের এই যে কালো অধ্যায় নিয়ে আমরা কথা বলছি, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এক, দ্বিতীয়ত আমরা ইতিমধ্যেই যে টেকগুলো পেলাম সেখান থেকে বিজেপির টেক হচ্ছে এটাই, বামেদের বিরোধিতা করে তিনি বলছেন সুবিধাবাদী রাজনৈতিক দল বামেরা। অন্যদিক থেকে সায়ন বা একজন বামপন্থী হিসেবে তিনি বলছেন যে যেভাবে আজকের দিনের রাজনীতি চলছে দেশ এবং রাজ্য জুড়ে, সব মিলিয়ে তার জরুরি অবস্থার থেকে কম কিছু নয়। আপনি কি বলবেন? না, এটা সুপার এমার্জেন্সি চালাচ্ছেন নরেন্দ্র মোদী। এই জন্য বলছি যে ওনারা যত গণতন্ত্রের কথা কম বলেন তার তো ততটাই মঙ্গল। কারণ বিজেপির রেজিমে যেভাবে সংবাদ মাধ্যম এবং সাংবাদিক হত্যা হয়েছে, যেভাবে হাতরাসের ঘটনা হয়েছে, যেভাবে ইউপিএর নামে স্টুডেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন লোককে অ্যারেস্ট করা হয়েছে, কাস্টাডিতে রাখা হয়েছে, যেভাবে কৃষকদের উপর অত্যাচার হয়েছে, আজকে আপনাদের ফিরাদ হাকিম এই রিপাবলিক বাংলার সাংবাদিককে যেভাবে তেড়ে গেল, ওটা আপনি মনে করেন গণতন্ত্রের খুব উজ্জ্বল নিদর্শন? হঠাৎ চিৎকার করছেন কেন? এতক্ষণ তো চেঁচালেন, আরো চেঁচাবেন।
আজকে ফিরহাদ হাকিম যেভাবে রিপাবলিক বাংলার সাংবাদিকের একটা প্রশ্নের উত্তরে রেড়ে করে উঠলেন, আপনার মনে হয় ওটা গণতন্ত্রের খুব উজ্জ্বল নিদর্শন? আপনাদের মুখে গণতন্ত্র শুনবো? ভোট পরবর্তী হিংসায় 40 জন বিরোধী আমাদের দলের কর্মীদেরকে খুন করেছেন, অন্যান্য বিরোধীরাও মার খাচ্ছে, তারা ঘর ছাড়া হচ্ছে। আপনারা ভ্যাকসিনের মতো এমন একটা জিনিসকে নিয়ে রাজনীতি করছেন, আপনারা গণতন্ত্র বলেন, আপনাদের মুখে গণতন্ত্র কথাটা মানায় না। ঠিক আছে, ভোটেছেন, জিতেছেন, জোর জবরদস্তি করে চালিয়ে যান, কিন্তু গণতন্ত্র নিয়ে অন্তত আপনাদের থেকে শুনবো না। হেরে গেছেন, আর চিৎকার করবেন না। ওইটাই তো আপনাদের জিতেছেন, আপনাদের সামনে 2024 ওইটা দেখিয়ে আপনারা এইসব জালিয়াতদের সাথে সাথে আপনাদের এই জালিয়াতরা বারবার অন্ত পায়, জানে যে আমরা এমন একটা দলের সাথে আছি যারা ভোটে জিতেছে। আপনি বলছেন সুপার ইমার্জেন্সি চালাচ্ছেন নরেন্দ্র মোদী। গণতন্ত্র হত্যা করে গণতন্ত্র। নরেন্দ্র মোদী একটা স্বৈরাচারী শাসক, সারা পৃথিবীর প্রেস ওনাকে ছিছি করছে, ওনার লজ্জা নেই। উনি নির্বাচনের সময় এখানে এসে পরাজিত হয়ে গেছে ওনার দল, কেউ করছে না, আবার মিথ্যে, আবার মিথ্যে, এরকম আলোচনা করে কোনো লাভ নেই, চেষ্টা করছে বলে। আমি মিথ্যাচার আপনারা করেন, মিথ্যাচার আপনারা করেন, আপনারা দেশের সংস্কৃতি জানেন না, দেশের কৃষ্টি জানেন না, দেশের সংগ্রামে মিথ্যাচার আপনারা করেন, মানুষ সব দেখছে। ভোটে আপনারা দেশের স্বাধীনতা আন্দোলনের সময় বেইমানি করেন, কিন্তু গল্প হচ্ছে যে নরেন্দ্র মোদীজি সারা বিশ্বের জনপ্রিয়তম নেতা, এটা সারা সংবিধানের প্রতি ন্যূনতম শ্রদ্ধা আপনার নেই। সুপার আপনাদের ভয় এই কেউ মানে না, কেউ মানে না। বিজেপি মানতে পারে, দেশের মানুষ মানে না। দেশের বেশিরভাগ মানুষ নরেন্দ্র মোদী সবাই মানে, পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া আপনাদের ভয় মানে না, সংবিধানকে হত্যা করছেন। আর যারা মানে তারা প্রশ্ন করলে আপনাদের নেতারা রেড়ে করে তেড়ে ওঠে। সাংবাদিক খুন হয়ে গেছে, সাংবাদিক খুন হয়েছে আপনাদের সময়। উত্তরপ্রদেশে ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। নীলাদ্রি বাবু, আমরা দেখতে পাচ্ছি যে কোথাও গিয়ে আজকে আমাদের যে বিষয়টা, আজকে যে ডিবেটেড পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু সেভাবে অ্যাড্রেস করছেন না, না বামেরা, না তৃণমূলের তরফ থেকে কেউই। আমরা এটা দেখতে পাচ্ছি আমাদের আজকের যে অবস্থানটা, যেটা নিয়ে আমরা আজকে ডিবেট করছি, সেখানে দেখা যাচ্ছে 46 বছরের যে কালো অধ্যায়, সেটা নিয়ে 2000 সাল পর্যন্ত বামেরা বারবার মুখর হয়েছেন, তারা বারবার হেনস্থা হয়েছেন এই এমার্জেন্সি আমলে, সেই কথাটা বলে বারবার মুখর হয়েছেন সাধারণ মানুষের সামনে। কিন্তু তারপর থেকে তারা মৌনব্রত নিয়েছেন, কি কারণ সেটা এখনো পর্যন্ত তারা বলেননি, কিন্তু তার আশপাশ দিয়ে হেঁটে চলেছেন। আপনি কি বলবেন? না না, এটা কারণটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোটে আছে, আর কংগ্রেস এখনো দেশবাসীর কাছে জরুরি অবস্থার জন্য ক্ষমা চায়নি। তারা এখনো জরুরি অবস্থা তিনি জারি করেছিলেন, ইন্দিরা গান্ধীকে আইকন বলে দেখে, অথচ পরবর্তীকালে কংগ্রেস প্রধানমন্ত্রী নরসিমহা রাও, তিনি অর্থনৈতিক সংস্কারের সূচনা করেছিলেন, দেশকে একটা নতুন দিগন্ত দেখিয়েছিলেন, তাকে আইকন বলে দেখায় না। অর্থাৎ কংগ্রেসের মধ্যে কোথাও সেই জরুরি অবস্থার বীজটা লুকিয়ে আছে, এবং কংগ্রেসের মধ্যে কি কোথাও এই জরুরি অবস্থার বীজ লুকিয়ে আছে? আমরা এই প্রশ্নটা সরাসরি অশোক ভট্টাচার্যের কাছে করব। কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অশোক বাবু, আপনি কিছু বলবেন? দেখুন, জরুরি অবস্থার অব্যবহিত পরে স্বয়ং ইন্দিরা গান্ধী যে কথাটা বলেছিলেন, কোট আনকোট, সকলে জানেন। এখন জেনে না জানার ভাব যদি নীলাদ্রি বাবুরা করেন, আরএসএস এর এজেন্ডা অনুযায়ী করতেই পারেন, উনি আরএসএস এর মানুষ। যে কথাটা ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আই থট, নীলাদ্রি বাবু বলতেন, নীলাদ্রি বাবু বলতেন আপনার থেকে বেশি জোরে চেঁচাতে পারি, বিভিন্ন স্কেলে চেঁচাতে পারি। অর্থাৎ আমাকে বলতে দিন, আপনার নামে আমি বলিনি, কারণ বলে আমি বলিনি। আমরা যদি সবাই কথা বলি তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনারা একটু চুপ করুন, আমরা আসছি নীলাদ্রি বাবু, আপনার কাছে আসছি। একবার অশোক বাবু, তার সঙ্গে কথা বলে নেব, তিনি যেটা বলছেন একবার শুনে নি, তারপর নীলাদ্রি বাবুর কাছে আসছি। অশোক বাবু বলুন। ইন্দিরা গান্ধী স্বয়ং বলেছিলেন যে কথাটা, আই থট ফর এ, একদম কোট আনকোট, থট ফর এ সফট ট্রিটমেন্ট বাট আই ওয়াজ রং। কিছুদিন আগে রাহুল গান্ধী তিনি স্বীকার করেছেন জরুরি অবস্থার পদক্ষেপ ভুল ছিল। মানুষ তার জীবন চর্চার মধ্যে দিয়ে, রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমরা বুঝি
কোনটা ঠিক কোনটা এই ভুল এবং ঠিক, এই ভুল এবং ঠিকটা বিচার করতে একজন ইন্দিরা গান্ধীর মতো প্রাইম মিনিস্টার, একজন দেশের নেত্রী, সর্বোচ্চ নেত্রী, তিনি যদি 21 মাস সময় নেন এবং মানুষকে গণতন্ত্রকে এতটা স্যাক্রিফাইস করে তারপর যদি তার মাসুল দিতে হয়, ইন্দিরা গান্ধী অতি মানবীয় কেউ ছিলেন না। স্বীকার করে নেওয়া। ইন্দিরা গান্ধী বিশ্ব নেত্রী ছিলেন, অতি মানবীয় কেউ নন। ও ইন্দিরা গান্ধী অতি মানবীয় কেউ নন, তিনি বিশ্ব নেত্রী ছিলেন। আজকে যখন সংবিধানের মূল কাঠামোর উপর আঘাত আসছে, আজকে শ্রমিক বাবুদের গাত্রদাহ হয়, ধর্মনিরপেক্ষ শব্দটি যখন সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হলো, তা নিয়ে এত গাত্রদাহ কেন বলতে হবে? পুনে ফিল্ম ইনস্টিটিউটের ডিরেক্টর পদে বসানো হয়েছিল চরম ইন্দিরা বিরোধী ঋত্বিক ঘটককে। আসলে মূল ব্যাপারটা হচ্ছে জরুরি অবস্থার পেছনে মূল অনুপ্রেরণা ছিল পরিবারতান্ত্রিক শাসন। একটি পরিবারের দুটি মানুষ, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী, ঠিক করে দেবেন মানুষ কি করবে, মানুষ কি বলবে, এটাই ছিল ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল একমাত্র বামপন্থীরা এবং বিজেপিকে বাদ দিয়ে পরিবারতন্ত্র দ্বারা চালিত, তাদের মধ্যেও কোথাও জরুরি অবস্থার বীজ রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, সরকার কার্যত চালাচ্ছে দুজন, আমরা খুব স্পষ্ট ভাবে জানি। এই কারণে পশ্চিমবঙ্গেও এখন জরুরি অবস্থা চলছে। এই জরুরি অবস্থার স্বপ্ন এখানকার দলেরা দেখে, আর কংগ্রেস এই জরুরি অবস্থার স্বপ্ন এখনো মুখে ধারণ করে। মানুষ কংগ্রেসকে বারবার প্রত্যাখ্যান করছে। অশোকবাবু, আপনারা যে পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেলেন, এই যে কংগ্রেসের সাথে যারা জোট বাঁধছে তারাও শূন্য হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় হচ্ছে কংগ্রেসের সাথে জরুরি অবস্থার এই যে গ্লানি, এই যে স্ক্যাম, এটা জড়িয়ে আছে। ইন্দিরা গান্ধী সত্যি ভুল বলেছিলেন। ক্ষমতায় আসার কথা বলেছিল বিজেপি, কিন্তু বিজেপি ক্ষমতায় না এলেও নিজেদের সিটটা অনেকটা বাড়িয়ে নিতে পেরেছে। কিন্তু আপনারা কোথায় গেলেন? আপনাদের 2021-এর বিধানসভা নির্বাচনে আপনাদের ঝুলিতে কত কি পাওয়া গেল সেটা তো আমরাও জানতে চাইছি, গোটা বাংলার মানুষ জানতে চাইছে। সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। আমরা আবার আপনার কাছে আসবো। আপনি বলছিলেন যে রেল নিয়ে যে সমস্যা হয়েছিল তার জন্য এমার্জেন্সি ডাকা হয়েছিল, ন্যাশনাল এমার্জেন্সি 352 জারি করা হয়েছিল। বলতে দিন, ওসব কিছু না, এটা পরিবারতান্ত্রিক শাসনের নেশা। আমি চুপ করে থাকি, এটা স্পষ্টভাবে আচ্ছা নীলাদ্রি বাবু, আমরা আসবো আবার আপনার কাছে। আমরা একটু অশোক বাবু যেটা বলতে চাইছেন শুনে নিন। অশোক বাবু, দেখুন, একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল এবং সেই অরাজক পরিস্থিতির পিছনের অলিন্দ দিয়ে আরএসএস জনসংঘের মতন অতি প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতার অভ্যন্তরে ঢোকার চেষ্টা করছিল। আপনারা আজকে একটা প্রতিবেদনে বারবার করে শব্দবন্ধ ব্যবহার করলেন, আমি জানি না কারোর কানে লেগেছে কিনা, আমার লেগেছে। আপনি বললেন বা আপনারা বললেন এদেশের বিরোধী দলগুলো প্রতিক্রিয়াশীল। আমি জানি না প্রতিক্রিয়াশীলের এই শব্দবন্ধের আবিধানিক অর্থ কি হিসাবে আপনি ব্যবহার করলেন, কিন্তু এর যা রাজনৈতিক অর্থ তার আমি তীব্র প্রতিবাদ করছি এখানে দাঁড়িয়ে। এভাবে বিরোধীদের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল বলার কোনো অধিকার কারোর আছে বলে এইভাবে আমি মনে করি না। এই মুহূর্তে সোশ্যাল হ্যান্ডেলে প্রত্যেকই ভীষণভাবে রিঅ্যাক্টিভ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা হয় তাহলে কিন্তু তার কোনো আবিধানিক অর্থ সেভাবে খোঁজার প্রয়োজন পড়ে না। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা সোশ্যাল হ্যান্ডেলে যখন প্রত্যেকটা পার্টির তরফ থেকে নিজেদের অবস্থান ব্যক্ত করা হয়, প্রতিক্রিয়াশীল শব্দবন্ধটার আবিধানিক অর্থ তা হিসাবে আপনি যদি ব্যবহার করেন ঠিক, কিন্তু রাজনীতিতে, সংসদীয় রাজনীতিতে আমরা এখানে রাজনীতি করছি না দাদা, আমরা এখানে শুধুমাত্র একটা আলোচনা করছি যার বিষয়বস্তু রাজনীতি হতে পারে। যাই হোক, আপনি যেটা বলছিলেন আপনি সে বিষয়ে আসুন। আপনি ইতিহাসের জায়গা থেকে বলছিলেন কেন জারি করা হয়েছিল এবং তারপরে বললেন যে জারি করাটা ভুল হয়েছিল। কিন্তু 21 মাস মাঝখানে চলে গেল, যেটা একাডেমিক্যালি, পলিটিক্যালি ভারতের ইতিহাসে, আধুনিক ভারতের ইতিহাসে সবথেকে কালো অধ্যায় বলে ধরা হয়। গৌরী লঙ্কেশ, কালবুর্গি, রোহিত ভেমুলা মরে যেতে হয়। আবার দেখুন, আবার একটা কথা বলছি, যেভাবে সংবিধানের বেসিক কাঠামোকে অগ্রাহ্য করে অর্ডিন্যান্স জারি করে, কখনো রাষ্ট্রপতির কার্যালয়কে, কখনো রাজ্যপালের কার্যালয়গুলোকে ব্যবহার করে সংবিধানের কাঠামো থেকে দুর্বার করে দেওয়া হচ্ছে, এটা অঘোষিত জরুরি অবস্থার থেকেও আরো ভয়ঙ্করতম দিন।
আপনি সবচেয়ে ভাবছেন বড় প্রমাণ যে ধর্মনিরপেক্ষ এই সরকার শব্দটা কতটা যেটা গণতন্ত্রকে মূলত শ্রদ্ধা করে। সংবিধানের প্রস্তাবনায়, তা নিয়ে আমরা সায়নের কাছে যাবো। সায়ন কিছু বলছেন, সায়ন কিছু বলছেন, সায়ন। ক্ষমা চাইছেন। নীলাদ্রিবাবু দুটো কথা, নীলাদ্রিবাবু গোটা ডিবেটটাকে মিসলিড করলেন এই বলে যে ইমার্জেন্সি সময়ের পর থেকে কংগ্রেসের হাত যারা ধরেছে তারা আর কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি। আমি খুব ওপেনলি বলছি যে 2004 সাল ইউপিএ 1 ইউপিএ 2 2014 অবধি পরবর্তী সালে এই রাজ্যের বুকে তো তৃণমূল কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় এসেছে। সুতরাং ওই আরএসএস আর বিজেপি কে যদি ব্যাকআপ দিতে হয় তাহলে একটা জাতা বলে দিতে হবে যারা সংবিধানের বেসিক স্ট্রাকচার ভাঙছে, যারা সংবিধানের বেসিক স্ট্রাকচার ভাঙছে, যারা সেকুলারিজমকে মানবো না, ফেডারালিজমকে মানবো না, একটা নির্বাচিত ক্যাবিনেটকে মানবো না, কাউন্সিল অফ মিনিস্টারকে এড়িয়ে গিয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে দেব, তাদের সাথে আজকে আলোচনা করতে হবে রাষ্ট্রপতি শাসন নিয়ে। বামপন্থীরা বাই প্রিন্সিপাল রাষ্ট্রপতি শাসনের বিরোধী। আবারও বলছি এ রাজ্যের বুকে নির্বাচিত সরকারের বিরোধী আমরা। তৃণমূল কংগ্রেসের বুকে আমরা আপনি তো আমার চেয়ে বেশি জানার কথা, কিন্তু এত মিথ্যে কেন বলছেন? এই তথ্যগুলো দিন। শাসন জারি করতে চায় তার বিরুদ্ধে যে কেরলে কংগ্রেস আপনাদের প্রতিদ্বন্দ্বী, এইখানে আপনাদের জোট সঙ্গী, এই জন্য বলছি আপনাদের সবকটা দলের মধ্যে নীতিহীনতা কাজ করছে। খালি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের একটা মানে ভীষণ প্রতিক্রিয়া চলছে। আপনি কাশ্মীরে পিডিপির সাথে জোট করেছেন, আপনি 1999 সালে তৃণমূলের সাথে জোট করেছেন, আপনি 1999 সালে তৃণমূলের সাথে জোট করেছেন, মুকুল রায়কে দলে নিয়েছেন, শুভেন্দুকে দলে নিয়েছেন, আপনি নীতির কথা করার জন্য আপনি এখানে বলুন যে এই যে 2004-এ আপনি সরকারের সমর্থন করলেন, 2008-এ আপনাদের হঠকারী ডিসিশনের জন্য অকালে আমাদের নির্বাচনে যেতে হয়েছিল, তখন আপনারা বড় বড় কথা বলেছিলেন আমরা ক্ষমতা চাই না, ভোট চাই না, নীতির লড়াই। আপনাদেরকে আপনাদের থেকে গণতন্ত্রের পাঠ দিতে হবে। এমএলএ এমপি কিনা যারা ক্ষমতা দখল করতে চায়, মানুষের জেনারেশনের পর জেনারেশন করতে চায়, যারা কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারকে ভেঙে দিতে চায়, তাদেরকে উৎখাত করবে ভারতবর্ষের ভুল হয়েছিল। এই আপনাদের গণতন্ত্র, এই সময় কাউন্টডাউন করতে থাকুন। বিদায় আসন্ন, 2024-এর পরে কেউ থাকবে না, 2024-এর পরে ওই উদ্যোক্ত থাকবে না, মোদি শাহ জুটি থাকবে না, এই উদ্যোক্ত থাকবে না। আপনাদের কোনো নীতি নেই, কোনো আদর্শ নেই, শুধু জামিয়াতে আক্রমণ চালাচ্ছেন, জেএনইউতে আক্রমণ চালাচ্ছেন, যাদবপুর ইউনিভার্সিটিতে আক্রমণ চালাচ্ছেন, সবাই অ্যান্টি ন্যাশনাল। কেবলমাত্র সরকারের এই নরেন্দ্র মোদীর নামে রাহুল গান্ধী বলেছিল, আমার কাছে তথ্য প্রমাণ নেই, কিন্তু তাও আমি বলছি রাফায়েলে নরেন্দ্র মোদী একটা ভ্রষ্টাচারে যুক্ত, তাও নরেন্দ্র মোদী কোনো রকম ভাবে কোনো রকম অ্যাকশন নেননি। এটাই হচ্ছে গণতন্ত্র রক্ষার একটা বড় সবচেয়ে বড় প্রমাণ। মুকুল রায়কে আপনারা মুকুল রায়কে দলে নিয়েছিলেন, থামেন, দুর্নীতি নিয়ে এসব কথা বলবেন না। মুকুল রায়কে বলেছিলেন ভাগ মুকুল। আরে মশাই, পালগড় একটু আগে কে যেন বলছিল কালবুর্গি ফালগুলুর্গি, পালগড়ে যখন হিন্দু সন্ন্যাসীদেরকে মারা হয়েছিল, আপনাদের বাম আমলে বিজন সেতুতে মারা হয়েছিল, ওগুলো খুব গণতান্ত্রিক ব্যাপার ছিল। আপনাদের লজ্জা করে না গণতন্ত্র দিয়ে লেকচার দেওয়ার? আরে গণতন্ত্রের কোন বেসিক কাঠামো কি আপনারা মানেন? কালবুর্গির হত্যা করবার পরে অশোক বাবু কি বলছেন আমরা শুনে নেব। অশোক বাবু বলুন, আপনি কি বলতে চাইছেন? না মানলে মশাই এরকম নরেন্দ্র মোদীকে অশোক বাবুর কাছে কোনো একটা পয়েন্ট আছে। অশোক বাবু, গণতন্ত্রের বেসিক কাঠামো মানি বলে যা খুশি যে আচ্ছা হ্যাঁ, আমি এত বাবু আমরা আসবো। আপনাদের জোট সঙ্গীর ওই একটা নেতা রাহুল গান্ধী। আমরা আসবো আপনার কাছে। আমি বলতে চাইছি অশোক বাবুর কাছ থেকে শুনে নি কি বলছেন উনি। আমি আমি বলতে চাইছি বিজেপি বিরোধী জোট বা মহাজোট বা যাই কিছু যদি হওয়াটা নীতিহীনতা হয়, তাহলে শ্রমিক বাবুদের দলের নেতা প্রয়াত অটল বিহারী বাজপেয়ী কি এটা হচ্ছে কোনো আদর্শ ছাড়া জোট হওয়াটা নীতিহীনতা ছিলেন? আপনি বলুন নীতিহীন ছিলেন? না, এটা হচ্ছে আদর্শ ছাড়া বলতে হবে। বলুন মনে নেই কংগ্রেস বিরোধিতার জন্য অটল বিহারী বাজপেয়ী আপনারা হাত মিলিয়েছিলেন, মনে আছে? বলুন অটল বিহারী বাজপেয়ী কি নীতিহীন ছিলেন? হ্যাঁ কি না বলুন। মুকুল থেকে শুভেন্দু ব্যানার্জি কাউকে বাদ দেননি, সবাইকে ধরে যোগদান মেলায় কিনে নিয়ে গেছেন। আপনারা জোট করেছিলেন, কিন্তু কংগ্রেস এবং সিপিআইএম বামফ্রন্ট যে জোট করেছে তার আদর্শ
আদর্শগত ভিত্তিটা কি? আদর্শগত ভিত্তি কি? একদম সোজাসুজি প্রশ্ন সায়ন এবং অশোক বাবুর কাছে। কংগ্রেস এবং বামফ্রন্টের জোটের আদর্শগত ভিত্তিটা কি? কি কারণে তারা শূন্য হয়ে গেল, এটা স্পষ্ট করে বলুন। আসবো সায়ন, আপনার কাছে সবার আগে আসবো, তারপর আসবো কংগ্রেসের মুখপাত্র অশোক বাবুর কাছে। আসছি, সবার কাছে আসছি, আগে সায়নের কাছে আসবো। আদর্শগত ভিত্তি কি? দেখুন খুব পরিষ্কার কথা, আদর্শের যে রাজনীতি বিজেপি তার ধার ধারে না। তার কারণ বিজেপি বামফ্রন্টের জোটের আদর্শের ভিত্তি কি? আপনাদের আদর্শের ভিত্তি কি? কাকে আমাকে বলছেন? আরেকবার বলুন। সায়নকে বলছি যে বামেদের সঙ্গে কংগ্রেসের যে জোট, সেই জোটের আদর্শগত ভিত্তি কি? খুব পরিষ্কার মিনিমাম প্রোগ্রাম কেন ছিল না জোটে? কমন ম্যানিফেস্টো কেন ছিল না? রাজ্যের মানুষকে গণতন্ত্রের সূর্য উদয় করবার জন্য এই যে সিট সমঝোতা, সেই সিট সমঝোতা হয়েছিল। এটা কোনো আদর্শগত ভিত্তি হতে পারে? আপনারা কি পথে চলবেন, গণতন্ত্র কিভাবে বিকশিত হবে, সেই রাস্তাটা আপনারা দেখাচ্ছেন না কেন? কোনো কমন ম্যানিফেস্টো কেন ছিল না জোটের? কেন কি কমন ম্যানিফেস্টোর কথা আপনারা বলছেন? বাংলার বুকে ক্ষমতায় আসলে একটা সরকার কি কি কাজ করবে সেই কথা আমরা বারংবার বলেছি, পরিষ্কারভাবে বলা রয়েছে। সেখানে কমন ম্যানিফেস্টো কেন জোটের ছিল না? এই জোটের কোনো ম্যানিফেস্টো ছিল না যেটা ইলেকশন ম্যানিফেস্টো বলা যেতে পারে। আপনি বাম কংগ্রেসের কথা বলছেন। ইউপিএ 1 এর চাইতে ফ্রুটফুল কোনো গভর্নমেন্ট আজ অবধি হয়েছে। মানবাধিকারের 2000 সালের পর থেকে ইউপিএ 1 যেসব দেশে বামপন্থীরা শাসন করেছে পৃথিবীতে, সেখানে কোনো মানবাধিকার ছিল? অধিকার, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট ছিল? এই সমস্ত কিছু তো হয়েছে। আর ভারতবর্ষে বসে, গণতন্ত্রে বসে তারা যখন মানবাধিকারের কথা বলেন, সত্যি হাস্যকর হয়ে যায়। চীনে কোনো মানবাধিকার আছে, তার বিরুদ্ধে তো কোনো প্রতিবাদ আপনারা জানান না। শুনুন, আপনি রাজনৈতিক বিশ্লেষক নাকি আপনি আরএসএস বিজেপির হয়ে কথা বলছেন রোজা মুশকিল। কথাটা হচ্ছে একটাই, আপনি চলে গেলেন চীনের মার্ক্সের যে দর্শনে গণতন্ত্রের কোনো জায়গা নেই। আপনি বামেদের তরফ থেকে বললেন কি আদর্শগত ভিত্তি। আমি একবার আসবো অশোক বাবুর কাছে। অশোক বাবু, একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। কমন ম্যানিফেস্টো কেন ছিল না এবং আদর্শগত ভিত্তি কি বামেদের সঙ্গে হাত মেলানোর? আমাকে টানা 2 মিনিট আনইন্টারাপ্টেড বলতে দিন, পুরো উত্তরটাই আমি দেব। আমি বাকিদের সবাইকে রিকোয়েস্ট করলাম 2 মিনিট দেওয়া হোক। এক নম্বর কথা, নীলাদ্রি বাবুরা আরএসএস এর সিলেবাস পড়তে পড়তে আর অন্য কিছু পড়ার সময় পান না। সংযুক্ত মোর্চার একটা কমন ম্যানিফেস্টো লিফলেট আকারে বের করা হয়েছিল, এটা ওনার চোখে পড়েনি, সেটা আমাদের দুর্ভাগ্য। 2 নম্বর কথাটা হচ্ছে, আপনাকে ভাবতে হবে যে হিটলারের বিরুদ্ধে যখন স্টালিন সমস্ত শক্তিকে এক করেছিলেন, সেটা ছিল সময়ের দাবি। এবার আরেকটা কথা বলবো আমি, কংগ্রেস বিরোধিতার প্রশ্নে যখন এই যারা নীলাদ্রি বাবু এবং শ্রমিক বাবুদের নেতা শ্রমিক দা বলতে দিন, অটল বিহারী বাজপেয়ী কত বড় নীতিহীনতা করেছিলেন আজকে দাঁড়িয়ে বলুন। যখন জরুরি অবস্থার কথা বলছেন, তখন অটল বিহারী বাজপেয়ী, ভিপি সিং, জ্যোতিবাবুদের হাত ধরে বাজপেয়ী একটা আদর্শের ভিত্তিতে জোট করেছিলেন। সেই জোটে অটল বিহারী বাজপেয়ী নীতি, সেটা অন্য কথা। কিন্তু আজকে আপনাদের বামফ্রন্টের সাথে জোটের আদর্শের ভিত্তিটা কি একটু বলুন না? মানুষ জানতে চাইছে, মানুষ বুঝতে পারেনি বলে আপনারা শূন্য হয়ে গেছে। এই যে শূন্যে দাঁড়িয়ে আপনি কথা বলছেন আজকে, এর কারণ মানুষ আপনাদের আদর্শটা বুঝতে পারছে না। এই বিচারিতা করবেন না, মানুষ দেখছেন। আজকে সময়ের দাবি, আমাদের স্পষ্ট কথা ছিল। আরে মানুষ দেখছে বলেই তো আপনারা শূন্য হয়ে গেলেন। মানুষ না দেখলে শূন্য হতেন না। রাখতে হবে, এই জন্য জোটবদ্ধ হয়েছিলাম। পেট ভাত রুটি রুজির দাবিতে জোটবদ্ধ হয়েছিলাম আমরা। অশোকদা, রুজির দাবিতে তারা সংঘবদ্ধ হয়েছিলেন, একথাই যখন বলছেন, তখন এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এর কথা মাথায় রেখে যারা সব থেকে বেশি করে প্ল্যান করছেন তাদের কথা একবার আমরা জানতে চেষ্টা করব। কারণ বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। পরিকল্পনা নিয়েছিলেন বৈশ্বনাথ বাবুর কাছে আসবো। বৈশ্বনাথ বাবু, আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে দেখা যাচ্ছে গতকাল এই 46 বছর পার করার পরেও সমাজবাদী পার্টির তরফ থেকে অথবা আপের তরফ থেকে, আরজেডির তরফ থেকে কোন রকম সোশ্যাল
হ্যান্ডেলে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। যে সময় আমরা দেখে থাকি যে প্রত্যেকটা ক্ষেত্রেই যে কোনো বিষয় নিয়ে তাদের প্রতিক্রিয়া পাওয়া যায়, কিন্তু গতকাল বা আজ পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল না। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যখন সব থেকে বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা দেশ জুড়ে বিজেপি বিরোধী মুখ হিসেবে ধরা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার একবার আপনার কাছে আসবো, কি প্রতিক্রিয়া আপনার, কি অবস্থান আপনার এই 46 বছর পরে? 1 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। ছেচল্লিশ বছরের আগের ঘটনা আপনি তুলছেন, কিন্তু বর্তমানে যে সুপার এমার্জেন্সি চলছে সেটা নিয়ে আলোচনা করতে চাইছেন না। 46 বছরের আগের ঘটনার রিপ্রেজেন্টেশন, তার পরিস্থিতি সেটা বিবেচনা করছেন। আমি শুধু এটা বলতে চাই যে নরেন্দ্র মোদী সরকার যে স্বৈরাচারী শাসন ভারতবর্ষে চালাচ্ছেন, সংবিধান বিরোধী একটা সরকার চলছে, যাদের লক্ষ্য হলো বিনা মানুষের সঙ্গে আলোচনা না করে সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকদের হত্যা করা, মধ্যরাত্রে নোটবন্দি ঘোষণা করা, একটার পর একটা জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত ঘোষণা করা, বিলগ্নীকরণ, বেসরকারীকরণ, 5 লক্ষ টাকা, কোটি টাকা ব্যাংক জালিয়াতি করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, 50 বছরে সর্বোচ্চ বেকার সংখ্যা নরেন্দ্র মোদী সরকার, তারা সংবিধানকে, গণতন্ত্রকে ধ্বংস করছেন। এই মুহূর্তে মমতা ব্যানার্জি হলেন সবচেয়ে বেশি সোচ্চার আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। তাই মমতা ব্যানার্জিকে সামনে রেখেই স্বৈরাচারী শাসক, যে স্বৈরাচারী, আপনারা এই জায়গায় দাঁড়িয়ে সুপার ইমার্জেন্সি ঘোষণা করতে চাইছেন, যেটা বলছেন যে মধ্যরাতে প্রধানমন্ত্রী মোদী যখন নোটবন্দির কথা বলেছিলেন সেরকম ভাবেই কিন্তু 46 বছর আগে মধ্যরাতে এই ইমার্জেন্সির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আমরা এবার আসবো একবার শ্রমিক বাবুর কাছে আসবো। আপনার কাছ থেকে একদম আমাদের এই অনুষ্ঠানের আলোচনার একেবারে শেষ ভাগে এসে আপনার কাছ থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। সময় 1 মিনিট। না, কতগুলো জিনিস পরিষ্কার হওয়াটা খুব দরকার আপনাদের দর্শকের কাছে। এক হচ্ছে তৃণমূল দল কীরকম মিথ্যে কথা বলে এবং নোংরা রাজনীতি করে। যারা সমানে বলছিল কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছে না, দিন 7 আগে আপনাদের চ্যানেলেই তৃণমূলের প্রতিনিধি এসে বলেছিলেন যে আমরা একদম সারা ভারতের সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছি। কি করে সম্ভব যদি সেন্ট্রাল গভর্নমেন্ট না পায়? এই হচ্ছে এদের চরিত্র। সুতরাং বৈশ্বনাথ দা গোল গোল যতগুলো বললেন একটারও কোনো বাস্তবতা নেই, ভিত্তি নেই। আমার সায়নের কাছে একটাই প্রশ্ন, নেতাদের কাছে গিয়েও জিজ্ঞেস করে নিই যে আজকেও কি ওরা কংগ্রেসকে বুর্জুয়ার দালাল মনে করে কি করে না। নাম্বার 3, এই যে 5 লক্ষ কোটি টাকার নাকি ব্যাংক জালিয়াতি, ওটা ভুল তথ্য দিয়েছে। বৈশ্বনাথ দারকে বলবো ফ্যাক্টটাকে একটু চেক করে নেবেন। সেটা হচ্ছে নীরব মোদী, মেহুল চোকসি এবং বিজয় মালিয়া যত টাকার এইসব কারসাজি করেছিল ওই ইউপিএ ট্যুর জমানায় এই কংগ্রেসের সুবিধে নিয়ে, রাহুল গান্ধী এবং চিদম্বরমের সুবিধে নিয়ে তার 80% সম্পত্তি অলরেডি এই সরকার ক্রোক করেছে। আপনারা সুদীপ্ত সেনের এসআইএটের কি রেজাল্ট দিয়েছেন? এই দেবাঞ্জনের সাথে আপনাদের এত ছবি কেন দেখা যাচ্ছে? এই দেবাঞ্জন কি করে সরকারি সমস্ত অনুষ্ঠানে গিয়ে হাজির হয়েছিল? আপনাদের যদি সমর্থন না থাকে, সায়ন আপনি শুনেছেন কি বললেন শ্রমিকদা, আপনার কি প্রতিক্রিয়া? 1 মিনিট সময়। দেখুন, খুব পরিষ্কারভাবে একটা কথা শ্রমিকবাবু প্রথমেই বললেন যে সময়তে জরুরি অবস্থা হয়েছিল সেই সময়তে আমি জন্মাইনি। ঠিক তেমন ভাবেই আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশ স্বাধীনের সময় তিনি জন্মাননি। সুতরাং এই যে দেশ স্বাধীনের যে স্পিরিট বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে স্পিরিট বা দেশ আগের যে যন্ত্রণা, এর কোনোটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝে উঠতে পারেন বা ফিল করেন না। পরিষ্কার করে একটা কথা বলছি যে এই যে 2021 সালে কংগ্রেসের সাথে বামেদের যে যৌথ জোট হয়েছিল, সেই জোটে পরিষ্কারভাবে আমরা বলেছিলাম যে গণতন্ত্রের সূর্য উদয় করতে হবে, মিথ্যা মামলা আমরা খালাস করব, রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি দেব, মিথ্যা মামলা আমরা তুলে নেব। এই সবটাই হচ্ছে গণতন্ত্রের পরিসরে প্রচন্ড পরিমাণে প্রয়োজন। কিন্তু যারা 2014 থেকে প্রকাশ্য দিবালোকে মব লিঞ্চ করলো, সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভাঙতে চাইলো, যারা সেকুলারিজম, ফেডারালিজমকে ভাঙতে চাইলো, যারা প্রকাশ্য দিবালোকে গণতন্ত্রের টুটি টিপে হত্যা করতে চাইলো, তাদের থেকে গণতন্ত্রের কোনো কথা শুনতে আমরা রাজি নই। আবারও বলছি, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর যে লড়াই, ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, তাকে আমরা বাঁচাবো। আমরা আপনার এই জায়গা থেকে আপনাদের স্ট্যান্ড বুঝলাম এবং এই মুহূর্তে একবার অশোক ভট্টাচার্যের কাছে যাব। কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য, আমরা যেটা দেখতে পাচ্ছি যে বারবার আপনাদের সঙ্গে বামেদের যে জোট, সেই জোট নিয়ে প্রশ্ন উঠছে এবং কোথায় গিয়ে আপনাদের আদর্শ সেটা নিয়েও প্রশ্ন উঠছে। আপনি কি বলবেন? কথাকে বলতে চাই, নির্বাচন 1 মিনিট সময় দেওয়া হলো আপনাকে। কমিশন
ফিল্ম ইনস্টিটিউট, আচ্ছা তারপরে সেন্সর বোর্ড, যত স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, যত অটোনমাস বডি এবং ইনস্টিটিউশন, তা সেগুলোকে ভেঙে দেওয়ার যে চক্রান্ত তার মধ্যেই লুকিয়ে আছে সংবিধানের প্রাণভোমরাকে হত্যা করার চক্রান্ত। এনারা সবকিছু ছেড়ে বারবার করে জওহরলাল নেহরুকে কেন শ্মশানের চিতা থেকে তুলে আনেন? কারণ একটাই, কারণ হচ্ছে সংবিধানের এই বেসিক কাঠামোটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চিত্রনাট্য তৈরি হচ্ছে নাগপুরে বসে। আর একটা কথা বলতে চাই, মেহুল চেস্কিকে কে মোটা ভাই বলে জড়িয়ে ধরেছেন, আর সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে একটা জোক চালু আছে। আমরা সবাই জানি নরেন্দ্র মোদী, ললিত মোদী, নীরব মোদী, কেন সবাই এরকম মোদী মোদী মোদী, লুটেরাদের নামই কেন মোদী হয় এটা আমি জানি না, বিশ্বাস করুন। আমি এবার একটা কথা বলতে চাইছি, সংবিধানের বেসিক কাঠামোকে কোনো মতে পরিবর্তন করা যাবে না। এই হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ, জাজমেন্ট। সেই জাজমেন্টের উপরে আঘাত আনছে বিজেপি আর এর সংঘ পরিবার। ধন্যবাদ আপনাকে। আমরা একবার আসবো রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে। নীলাদ্রি বাবু, আমরা একেবারে আলোচনার শেষ জায়গায় এসে গিয়েছি, আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি, আপনার অবস্থানটা জানতে চাইবো। সত্যি কথা বলতে গেলে বিরোধী দলের জরুরি অবস্থা নিয়ে যে নীরবতা, তার কারণটা রাজনৈতিক। কোন দলের পক্ষেই সম্ভব নয় এককভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিকে হারানো। তাদের যদি হারানোর কোনো সম্ভাবনা তৈরি করতে হয়, সমস্ত দলকে একজোট হতে হবে, এবং এই জোট দেশের বৃহত্তম বিরোধী দল কংগ্রেসকে ছাড়া সম্ভব নয়। আর অসুবিধা যাই বলুন না কেন, কংগ্রেস নীরবে জরুরি অবস্থাকে এখনো সমর্থন করে। সুতরাং কংগ্রেস যাতে মনক্ষুণ্ণ না হয় সেই জন্য বামপন্থীরাও নীরব আছেন, অন্যান্য বিরোধী দলও নীরব আছেন। আর তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে বলি, তাদের তো একটা প্রেরণা হচ্ছে ইন্দিরা গান্ধী। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পোস্টারে ইন্দিরা গান্ধীর ছবি থাকে, জওহরলাল নেহরুর কিন্তু ছবি থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও ইন্দিরা গান্ধীর সেই স্বৈরতান্ত্রিক নেতৃত্বের দ্বারা অনুপ্রাণিত হতেই পারে। সুতরাং এই নীরবতার কারণটা খুব স্পষ্ট। আপনার সময় শেষ হলো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণের জন্য। এবং যে 46 বছর আগের কালো অধ্যায়ের কথা বলতে গিয়ে আমরা এই আলোচনা করলাম, এই আলোচনার জায়গা থেকে একটাই আক্ষেপ থেকে গেল যে কোথাও গিয়ে এই কালো দিন, যদি আমরা আজকের দিনটাকে এই অন্ধকারময়তা থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রমিস করি নিজেদের কাছে, কোথাও গিয়ে তো আমাদের এই সময়টাকেও মনে করে সেইটা যাতে আর পুনরাবৃত্তি না হয় সেই প্রমিসটাও নিজেদেরকে করা উচিত। এবং সেই এক্সপেকটেশনটা অনেকেরই ছিল বিরোধী দলগুলোর কাছ থেকে। কিন্তু কেন তারা চুপ, কেন তারা মৌনতা অবলম্বন করলেন, এর পেছনে কি রাজনৈতিক ব্যাখ্যা থাকতে পারে, সেগুলো নিয়েই আমরা আলোচনা করলাম। আরো বেশ কিছু খবরের দিকে আমরা নজর রাখবো। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আগামীকাল স্বাস্থ্য ভবনের সিকিউরিটি এজেন্সিকে নবান্নে ডাকা হয়েছে বলে সূত্রের খবর। শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের স্বাস্থ্য ভবনে ঢোকা নিয়ে তাকে ডাকা হয়েছে, অর্থাৎ এই এজেন্সিকে ডাকা হয়েছে। আগামীকাল স্বাস্থ্য ভবনের সিকিউরিটি এজেন্সিকে নবান্নে তলব করা হয়েছে, এমনই সূত্রের খবর। আজ সকালে যে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য নেতারা, বিজেপি নেতারা, তারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, তাদের প্রবেশ নিয়েই এই এজেন্সিকে তলব করা হয়েছে নবান্নে, এমনই জানা যাচ্ছে। আর কি কি জানা যাচ্ছে সূত্র মারফত আমরা সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি সচিন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সচিন, ঠিক কি জানা যাচ্ছে নবান্নে, ঠিক কি কারণে এই এজেন্সিকে তলব করা হয়েছে? দেখো, এই এজেন্সি সিকিউরিটি এজেন্সি সহ 5 কর্মী যারা গতকাল নিরাপত্তার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য ভবনের, সেই 5 কর্মীকে কিন্তু সোমবার সকাল 11টা, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সকাল 11টা নাগাদ নবান্নে যেতে বলা হয়েছে। এবং যদিও বা নবান্নে গিয়ে তারা কাদের সঙ্গে দেখা করবেন সে বিষয়ে কোনো পরিষ্কার তথ্য এখনো দেওয়া হয়নি, পরবর্তীতে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এমনটা জানানো হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে এই যে নবান্নে তলব সিকিউরিটি এজেন্সিকে, তার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে গতকাল যখন শুভেন্দু অধিকারী তারা স্বাস্থ্য ভবনে এসেছিলেন, তখন স্বাস্থ্য আধিকারিকের ঘরে বা তাদের সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু স্বাস্থ্য আধিকারিকের কাছে কোনো রকম কোনো তথ্য ছিল না যে তিনি আসছেন। ফলত সেই কারণেই কি করে তারা সরাসরি স্বাস্থ্য আধিকারিকের ঘর পর্যন্ত পৌঁছে গেলেন, সেই বিষয়টি নিয়েই কিন্তু ইতিমধ্যেই জবাব তলব করা হয়েছে এবং অবশ্যই তাদেরকে নবান্নে দেখা করে সেই জবাব দিতে হবে, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই ক্ষেত্রে আরেকটা যেটা প্রশ্ন উঠে আসছে যে এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট করে কার সঙ্গে দেখা করতে হবে, সেই নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু এখন অব্দি নির্দিষ্ট যে রুম বা নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো আধিকারিক, কোনোটাই কিন্তু পরিষ্কার করা হয়নি এখনো অব্দি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সচিন তোমাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি সচিন রক্ষিত।
এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, দেবাঞ্জনের আইনজীবী দাবি করেছেন মনোরঞ্জন দেব অসুস্থ, কিন্তু তিনি ভ্যাকসিন নিয়ে অসুস্থ হননি। মনোরঞ্জন দেবের ভ্যাকসিন নেওয়ার কথা অস্বীকার করে পরিবার। বাড়ির সামনে সাংবাদিকদের উপস্থিতি পরিবারের জন্য অস্বস্তিকর। অভিযুক্তের যা বক্তব্য আমরা আদালতে তুলে ধরবো এমনই বলা হয়েছে। তার আইনজীবীর তরফ থেকে রাজনীতি মামলাকে জটিল করছে, এতে রাজনীতির কোনো অংশ নেই। যে রাজনীতিকদের নাম জড়াচ্ছে তাদের সাধারণ নাগরিক হিসেবে দেখা উচিত। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি জানা যাচ্ছে এই সংক্রান্ত? দেখো বিশাখা, আজ সকাল থেকে আমরা ছিলাম আনন্দপুরের হোসেনপুরে দেবাঞ্জন দেবের বাড়ির সামনে। আমরা সেখানে সকাল থেকে বারবার যোগাযোগের চেষ্টা করি পরিবারের সঙ্গে, কিন্তু বারবার বেল বাজানো সত্ত্বেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। কখন সাড়া পাওয়া গেল? যখন তার আইনজীবী দিব্যেন্দু ভট্টাচার্য তিনি এলেন, তখন তিনি কিন্তু একবার বেল বাজিয়ে বাড়ির ভেতরে যেতে পারলেন। এরপর বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি কার্যত সাংবাদিকদের দিকে আঙুল তোলেন। তিনি জানান যে বাড়ির সামনে সাংবাদিকদের উপস্থিতিতে অস্বস্তিতে পরিবার। কেন অস্বস্তি? আমরা যেখানে বুঝতে পারছি যে বাড়ির মধ্যে আমরা বারংবার বলেছি যে কিছু রহস্য এখনও লুকিয়ে রয়েছে ওই বাড়ির মধ্যে, সেই কারণেই কিন্তু আমরা মনে করছি সাংবাদিকদের কারণে অস্বস্তি। এরপর তারা বারবার দাবি করছেন যে কার্যত ওই পরিবার সামাজিক বয়কটের মধ্যে চলে যাচ্ছেন, তাদের কাজের লোক আসছে না, তারা ময়লা ফেলতে পারছে না, তারা খাবার পাচ্ছে না, কিন্তু তাদের তরফ থেকে একটা পাল্টা অভিযোগ করা হচ্ছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের বাইরে উলঙ্গ হয়ে প্রতিবাদ এক বিক্ষুব্ধ গ্রামবাসীর। পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তোলপাড় পড়ে গিয়েছে জেলায়। নড়ে চড়ে বসেছে ওই পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ, পঞ্চায়েত অফিসের বাইরে নগ্ন হয়ে প্রতিবাদ করলেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল ছবি দেখা গিয়েছে এবং তারপরই তৎপর প্রশাসন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসের বাইরে নগ্ন হয়ে প্রতিবাদ করলেন এক বিক্ষুব্ধ গ্রামবাসী। আমরা কথা বলবো এই নিয়ে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র। মনোরঞ্জন, ঠিক কী কারণে এই বিক্ষুব্ধ ব্যক্তির এরকম একটা কাজ? মনোরঞ্জন, শুনতে পাচ্ছ? একেবারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ তুলে পঞ্চায়েতের অফিসের বাইরে উলঙ্গ হয়ে প্রতিবাদ এক বিক্ষুব্ধ গ্রামবাসীর। পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে কেন্দ্র করে তোলপাড় হয়ে গিয়েছে গোটা জেলায়। নড়চড়ে পড়েছে পুরুলিয়ার জেলা প্রশাসন। পুরুলিয়া জেলার বেগুনকোদর গ্রাম পঞ্চায়েতের বেগুনকোদর গ্রামের 50 মহিলা 50 বাসিন্দা ছোটবাবু রাজওয়ার বর্তমানে এক মেয়ে, 2 ছেলে এবং স্ত্রীকে নিয়ে বসবাস। দিন আনা দিন খাওয়া পরিবার, প্রায় ভগ্ন অবস্থায় থাকা একটি মাত্র কাঁচা বাড়িতে কোন রকমে মাথা গুঁজে দিন কাটান তারা। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র। আমাদের অত্যন্ত পপুলার একটা অনুষ্ঠান হচ্ছেটা কি? সেই অনুষ্ঠানে ধুমধুমার কাণ্ড। রবীন্দ্র মূর্তির পাদদেশে বসে পড়ে প্রতিবাদ বিজেপি প্রতিনিধির। কসবা ভ্যাকসিন কাণ্ড নিয়ে তুললেন একের পর এক প্রশ্ন। পাল্টা এলো তৃণমূলের প্রতিনিধির থেকেও। আমি এখন তালতলায় দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে অনুষ্ঠান করছি। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সেই বিতর্কিত ফলক ভেঙে দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির নিচে যে ফলক ছিল তা ভেঙে দেওয়া হয়েছে। কেন? প্রতিবাদ জানাচ্ছে, অপমান করা হচ্ছে। কে বলেছে? 10 বছর ধরে যত কটা এসআইটি পশ্চিমবঙ্গে ঘটনা হয়েছে সব কটা এসআইটি প্রমাণ লোপাট হয়েছে। আমি আসবো আপনার কাছে, আপনাদের মেরুদণ্ড নেই। এসআইটি গঠন করা মানে হচ্ছে প্রমাণ লোপাট। যদি কিছু নাই থাকতো এটা কেন ভাঙলো? আমরা সিবিআই তদন্ত চাই। আমরা সিবিআই তদন্ত চাই। বিক্ষোভের প্রতিবাদের কোনো ভাষা নেই, কিন্তু যে মানুষগুলো শরীরে ভুল ইনজেকশন পুশ করা হয়েছে, কি ভ্যাকসিন গিয়েছে তারা জানেন না, অসুস্থ হয়ে পড়েছেন। মিমি, হচ্ছেটা কি বাংলা?
জবাব চাই বাংলায় একের পর এক প্রশ্নের জবাব এবং তার পাশাপাশি বেশ কিছু চাঞ্চল্যকর খবরের দিকে আমরা নজর রেখেছিলাম। এখানেই শেষ করতে হচ্ছে আমাদের এই আলোচনা এবং আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই পর্ব। কিন্তু এর পরে দেখুন 294, সঙ্গে রাখুন রিপাবলিক বাংলা।